ওয়েলকাম টু টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস। তো তোমরা জানো আমাদের যে অনগোয়িং ব্যাচটা চলছে, অগ্নি ব্যাচ। সেই আমাদের অপারেশন সিন্দুরকে টার্গেট করে আমাদের যে সমস্ত ব্যাচ আনা হয়েছে তাদের মধ্যে অগ্নি ব্যাচের আজকে হচ্ছে ইংলিশের তৃতীয় ক্লাস। আর আমরা তৃতীয় ক্লাসে পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2। তোমরা জানো আগের দিন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 1 করানো হয়েছিল। তো আজকে হবে ক্লাস 3 এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2। তো ক্লাস শুরু করার আগে কিছু কথা বললি। দেখো আমাদের এরকম ক্লাস কিন্তু রেগুলার আসতে থাকবে আপকামিং ডাব্লিউপি কেপি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে। তো তোমরা যদি আপকামিং পরীক্ষাতে সাফল্য পেতে চাও তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ক্লাস আর আমাদের অনলাইন ক্লাস পেড ক্লাসও আমাদের হয়ে থাকে। তো আমাদের পেড ক্লাসের ডিটেলসও আমরা আসবো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা পড়বো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পার্ট 2। তো দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা ফার্স্ট ক্লাসে কি পড়েছিলাম, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে না, একটি সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্টকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। পরীক্ষাতে কোশ্চেন কি আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দুজনের মধ্যে এগ্রিমেন্টটা ব্রেক করে দেওয়া থাকে, অর্থাৎ ব্রেক করলো মানে কি সেই পার্টটা আমাদের এরর হিসেবে বিবেচিত হয়। তো আমাদেরকে পরীক্ষাতে আইডেন্টিফাই করতে হয় কোন পার্টে এরর আছে। তো এটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এরর কারেকশনের ক্ষেত্রে। তো আমাদের যে সমস্ত রুল করানো হয়েছিল আগের ক্লাসে আজকে তার পর থেকে কন্টিনিউ করব। তো চলো ক্লাস শুরু করা যাক পরবর্তী রুল দিয়ে। আজকের 1 নম্বর রুল। তো আমরা ফার্স্ট সেন্টেন্সটা লিখবো, এই তারপরে সেন্টেন্সের উপর ডেফিনেশনে যাব। তো আজকের 1 নম্বর সেন্টেন্স লিখবো যে দ্য স্টুডেন্ট ইজ দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড ইন ইংলিশ। দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড ইন ইংলিশ। দেখো এটা কিন্তু বহু পরীক্ষাতে, শুধু ডাব্লিউপি কেপি নয়, অন্যান্য সমস্ত পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা থেকে কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়। তো সেন্টেন্সটা কি, আজকের ফার্স্ট সেন্টেন্স সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর কি, দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড ইন ইংলিশ। তো আমরা চেষ্টা করব এই পার্টে কোন জায়গায় এরর আছে। তো দেখো এটা নোট করব যে কেউ কোনো সাবজেক্টে ভালো হলে, কেউ বা কোনো ব্যক্তি কেউ কোনো সাবজেক্টে ভালো হলে বা কোনো বিষয়ে ভালো হলে, কেউ কোনো সাবজেক্টে ভালো হলে, কেউ কোনো সাবজেক্টে ভালো হলে, কেউ কোনো সাবজেক্টে ভালো হলে গুড এর পর গুডের পর অ্যাট বসে, গুডের পর অ্যাট বসে, গুডের পর অ্যাট বসে। ঠিক এরকম আমরা আর একটা পয়েন্ট নোট করবো এর সঙ্গেই, এবং খারাপ হলে, এবং খারাপ হলে ব্যাডের পর, খারাপ হলে ব্যাডের পর পর ইন বসে। দেখো এটা কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ আমরা নর্মালি দেখবে কিছু কথা কমন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, তো তখন আমরা দেখবে টানে টানে হয়তো গুড ইন এটা বললে বসে থাকি, ঠিক আছে। কিন্তু এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কেউ কোনো বিষয়ে ভালো হলে গুড অ্যাট এবং খারাপ হলে ব্যাড ইন বসে। তো এখানে দেখো সেন্টেন্সটা কি বলেছে, দ্য স্টুডেন্ট ইজ ভেরি গুড ইন ইংলিশ। তো আমাদের প্রথমত যদি এই পার্টটাকে আমরা এ ধরি, এটা বি ধরি এবং এটা সি এবং নো এরর ডি, তো আমাদের ভুল হচ্ছে কোন পার্টটা, তাহলে যখন অ্যান্সার করব তখন কি পার্ট সি। কেন, কারণ আমরা জানি গুডের পর অ্যাট বসে। তো কারেক্ট অ্যান্সার কি হবে, দ্য স্টুডেন্ট ইজ গুড অ্যাট ইংলিশ। ঠিক এরকমই যদি আর একটা কোশ্চেন দেয় এরকম, যে দ্য স্টুডেন্ট ইজ, সেম কোশ্চেন যদি এরকম দেয়, দ্য স্টুডেন্ট ইজ, দ্য স্টুডেন্ট ইজ ভেরি
ব্যাড, ভেরি ব্যাড অ্যাট ইংলিশ। তাহলে সেন্টেন্সটা আমার দু রকম ভাবে আসতে পারে। কনসেপ্ট, এই কনসেপ্ট থেকে আমাদের কি দু রকম কোশ্চেন আসতে পারে, তাই তো। এক হচ্ছে কি দ্য স্টুডেন্ট ইজ গুড ইন দিয়ে দিল, আর এখানে ব্যাড অ্যাট দিয়ে দিল। দেখো আমরা কি বললাম, যে দৈনন্দিন জীবনে আমরা কিছু কথা ব্যবহার করি, সেটা হয়তো আমরা ভুল জানি, হয়তো কারেক্ট করি না, আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি। তো দেখবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গুড ইন এটাই ব্যবহার করে থাকি, আর ওখান থেকেই কোশ্চেনটা কিন্তু দেওয়া হয়। তো যদি কেউ কোনো সাবজেক্টে ভালো হয় তাহলে গুডের পর অ্যাট বসবে, এবং খারাপ হলে কি, খারাপ হলে ব্যাডের পর আমার ইন বসবে। তো ওখানটা ছিল গুড ইন, তো ভুল ছিল ওই পার্টে, গুড অ্যাট হবে। আর এখানে কি ব্যাড অ্যাট দেওয়া আছে, এখানে ব্যাডের পর কি হবে, ইন হবে, ব্যাড ইন। তাহলে গুড অ্যাট, শর্টে কি মনে রাখবো, গুড তার সঙ্গে কোন কম্বিনেশন যায়, গুড অ্যাট, আর এদিকে ব্যাড ইন, ব্যাড ইন। দেখো এই পয়েন্টগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ মুখস্থ না রাখলে আমাদের পরীক্ষার সময় কিন্তু করতে অসুবিধা হবে। আর মুখস্থ থাকলে যখন তুমি কোশ্চেনটা দেখবে সঙ্গে সঙ্গে মাথায় কনসেপ্টটা আসবে। তো খারাপ হলে ব্যাড ইন এবং ভালো হলে গুড অ্যাট। ক্লিয়ার? তো যাওয়া যাক আজকের পরের কোশ্চেনে। তো দেখো পরের কোশ্চেনে যাওয়ার আগে দেখো আমাদের এই অপারেশন সিন্দুর ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে অলরেডি একটা জানো, এবং আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে 1 জুলাই থেকে। তার কিন্তু অ্যাডমিশন চলছে। তো আমাদের তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের নিজেদের নাম নথিভুক্ত করতে পারো। আর আমাদের লাইভ ক্লাস তো যেমন ফ্রি ক্লাস চলবে, কিন্তু এখানে তো ইন্টারাক্ট করা সম্ভব নয়। তো আমাদের যদি গুগল মিটের মাধ্যমে নিজেদের মানে দুর্বল জায়গা, স্ট্রং জায়গা জানাতে চাও নিজে আমাদেরকে, আর নিজের দুর্বল জায়গাগুলো আরো স্ট্রং করতে চাও, তাহলে এই নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো। আর আমাদের অ্যাডমিশন ফি থেকে শুরু করে মান্থলি ফিস কিন্তু খুব কম। তো আমরা যারা কনস্টেবলের জন্য ভর্তি হতে চাইছো তাদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 699 টাকা, সরি 799, এবং মান্থলি ফিস 130। তো কনস্টেবলের অ্যাডমিশন ফি 799, আর মান্থলি ফিস হচ্ছে কত, 130। আর যারা এসআই এর ব্যাচে ভর্তি হতে চাইছো তাদের জন্য অ্যাডমিশন ফি হচ্ছে 1199, এবং মান্থলি ফি 150। ঠিক আছে? আর আমাদের প্রত্যেকটা ক্লাস হবে লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। লেটেস্ট প্যাটার্ন তোমরা জানো, এসআই এর নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। তো আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু নতুন প্যাটার্ন অনুযায়ী চলতে থাকবে। তো যারা ইচ্ছুক, আমাদের 1 জুলাই থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। তো চলো পরের টপিকে যাই। পরের কোশ্চেন লিখবো, যে আগে সেন্টেন্সটা লিখবো, 2 নম্বর কোশ্চেনের সেন্টেন্সটা লিখবো। লিখবো দ্যাট ওল্ড ম্যান, the old man, the old man died from, the old man died from cancer, the old man died from cancer। দেখো এই একটা টপিক থেকে কোশ্চেন হয়, আর একটা কোশ্চেন হয় কি, এই সেম জিনিস থেকেই কোশ্চেন কিভাবে আসে দেখো খেয়াল করবে। সেটা হচ্ছে, ধরো আর একটা সেন্টেন্স দিল এখানে, যে the young boy died of, the young boy died of a road accident, died of a road accident, the young boy died of a road accident। তো আমাদের এই কনসেপ্ট থেকে কোশ্চেন কিন্তু দু রকম ভাবে আসতে পারে। কি, তাহলে অ্যান্সার কি হবে, দেখো পয়েন্টটা কিন্তু এখানেও নোট করবো আমরা। প্রথমটা কি বলেছে, দ্য ওল্ড ম্যান ডায়েড ফ্রম ক্যান্সার। দেখো ক্যান্সারে যে মারা যাবে, যে বৃদ্ধ লোকটি ক্যান্সারে মারা গিয়েছিল, সেই ক্যান্সার তো তার শরীরের ভিতরেরই রোগ। এটা তো কোনো বাইরের রোগ নয় যে বাইরের কারো কোনো সমস্যা হলো বা বাইরের কারো ক্যান্সার হলো আর উনি মারা গেলেন। তাহলে ওটাও না, শরীরের ভিতরেই ছিল ক্যান্সারটা, শরীরের ভিতরেরই রোগ। আবার দেখো দ্য ইয়ং বয় ডায়েড অফ আ রোড অ্যাক্সিডেন্ট, বলছে এই যুবকটি একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো দেখো এই রোড অ্যাক্সিডেন্ট তার শরীরের ভিতরে কোনো রোগ নয়, এটা হচ্ছে বাইরের রোগ। ঠিক আছে? তো আমরা পয়েন্টটা কি নোট করব, লিখব ফার্স্ট, এই 2 নম্বরের জন্য কি লিখব, যে শরীরের ভিতরের কোনো রোগে মৃত্যু হলে, শরীরের ভিতরের কোনো রোগে মৃত্যু হলে, শরীরের ভিতরের
কোনো রোগে মৃত্যু হলে, শরীরের ভিতরের কোনো রোগে মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে, রোগে মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে অফ বসে, সেই মৃত্যুর কারণের আগে। দেখো প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা মুখস্থ করব, বুঝবো তারপর মুখস্থ করব। মৃত্যুর কারণের আগে কি বসে? অফ। সেই মৃত্যুর কারণের আগে অফ বসে, আর অফ স্পেলিংটা কিন্তু ও এফ, ও এফ, অফ বসে। তো দেখো প্রথম, এবং আবার বেশ কনসেপ্টটা শেষ করি তারপরে দ্বিতীয় কোশ্চেনটাতেও আসছি। এবং বাইরের কোনো কারণে মৃত্যু হলে, এবং বাইরের কোনো কারণে মৃত্যু হলে, বাইরের কোনো কারণে মৃত্যু হলে, বাইরের কোনো কারণে মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে, মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে ফ্রম বসে, সেই মৃত্যুর কারণের আগে, কারণের আগে ফ্রম বসে, এফ আর ও এম। স্পেলিংটা কিন্তু খেয়াল রাখবো, কারণ অনেক সময় আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে হয়তো তোমার ফার্স্ট অপশন থাকলো এফ ও আর এম, সেই জন্য স্পেলিংটা খেয়াল রাখবো। কারণ জানো তোমরা অফ বানান ও ডবল এফ ও হয়, আবার ফ্রম বানানটা ফ্রম নয় ফর্ম হয় এফ ও আর এম। তো স্পেলিংটা কিন্তু আমরা অপশনে খেয়াল রাখবো যখন এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মাধ্যমে দেবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি, দ্য ওল্ড ম্যান ডায়েড ফ্রম ক্যান্সার দেওয়া আছে, কিন্তু ক্যান্সার কি শরীরের ভিতরের রোগ? আর প্রথম কনসেপ্টটা কি, যদি শরীরের ভিতরের কোনো রোগের কারণে মৃত্যু হয় তাহলে সেই মৃত্যুর কারণ, এবার মৃত্যুর কারণ কি এখানে ক্যান্সার, আর ক্যান্সারটা শরীরের ভিতরে, সেই জন্য এখানে ফ্রমটা হবে না, ফর্মের জায়গায় কি হবে? অফ। আবার সেকেন্ড কোশ্চেনটা দেখো, দ্য ইয়াং বয় ডায়েড অফ আ রোড অ্যাক্সিডেন্ট। তো দেখো এখানে মৃত্যুর কারণটা কি? রোড অ্যাক্সিডেন্ট। তো এটা কি বাইরের কারণ, এটা তো শরীরের ভিতরের কোনো কারণ নয়, তাহলে মৃত্যুর কারণ আগে সেক্ষেত্রে কি বসে? ফ্রম বসে। তো এখানে অফটা ভুল, এখানে কি হবে? ফ্রম। এই কনসেপ্ট, দুটো কনসেপ্টেই কিন্তু হয় এটা নয় এটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমরা পয়েন্টটা নোট করব কি, শরীরের ভিতরের কোনো রোগে মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে অফ, এবং বাইরের কোনো কারণের আগে মৃত্যু হলে সেই মৃত্যুর কারণের আগে ফ্রম বসে। ক্লিয়ার? তো চলে যাওয়া যাক আজকের নেক্সট কনসেপ্টে এবং নেক্সট কোশ্চেনে। তো আমরা ঠিক একইভাবে আবার আগে সেন্টেন্স নোট করব, সেন্টেন্সটা নোট করব, লিখব যে এটা কত নম্বর হবে? 4 নাম্বার কোশ্চেন লিখব, দ্য jewelry, the jewelry is made, the jewelry is made from gold। ঠিক কম্বাইন করে আমরা আর একটা সেন্টেন্স লিখব। এখানেও আমাদের দুটো কনসেপ্ট থেকে যে কোনো একটা কনসেপ্ট থেকে কোশ্চেন আসে পরীক্ষাতে। তো আর একটা কোশ্চেন কি, সেন্টেন্স কি লিখব? লিখব যে কার্ড, কার্ড মানে কি না দই, কার্ড ইজ, কার্ড ইজ মেড অফ, কার্ড ইজ মেড অফ মিল্ক, কার্ড ইজ মেড অফ মিল্ক। এইবার ধরো কোশ্চেনটা এইভাবে দেওয়া আছে, ঠিক আছে, কার্ড ইজ মেড অফ মিল্ক। তো এখানে আমরা ভুল কোন পার্টটা, ভুল জানার আগে কি সেম আমরা কনসেপ্টটা লিখবো। ঠিক আছে, এই প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমরা লিখে রাখবো, কারণ এখন ক্লাসের পরে কিন্তু আবার ভুলে যাবে। তা প্রত্যেকটা কনসেপ্ট আমরা নোট করব, পয়েন্টগুলো নোট করব। তাহলে এখানে পয়েন্টটা কি লিখবো? দেখো এই 4 নাম্বারটির জন্য কি লিখবো, যে কোনো জিনিস, কোনো জিনিস থেকে, কোনো জিনিস থেকে, কোনো জিনিস থেকে অন্য কোনো জিনিস তৈরি করলে, অন্য কোনো জিনিস তৈরি করলে, জিনিস তৈরি করলে যদি, তৈরি করলে যদি
মূল উপাদানের কোনো পরিবর্তন না হয়, যদি মূল উপাদানের কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো পরিবর্তন না হয় তাহলে ওই উপাদানের আগে মূল উপাদানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই উপাদানের আগে অফ বসে, তাহলে ওই উপাদানের আগে কি বসে না অফ, উপাদানের আগে অফ বসে। এখানেও বানানটা খেয়াল রাখবো, ও এফ, অফ বসে। ঠিক সেকেন্ড কোশ্চেনটার জন্য কনসেপ্ট কি লিখবো, কিন্তু যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, কিন্তু যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, মূল উপাদানের পরিবর্তন হয়ে যায় তাহলে ওই উপাদানের আগে, তাহলে ওই উপাদানের আগে ফ্রম বসে, তাহলে ওই উপাদানের আগে ফ্রম বসে, এফ আর ও এম। বানানটা কিন্তু খেয়াল রাখবো, বারবার বলছি অফ আর ফ্রম এর বানানটা খেয়াল রাখবো। এবার দেখো ফার্স্ট সেন্টেন্সটা আমরা পড়ি, দ্য জুয়েলারি ইজ মেড ফ্রম গোল্ড, বলছে এই গহনাটি সোনা দিয়ে তৈরি। আচ্ছা ধরো কোনো একটা গহনা, সেটা আংটি ধরলাম বা কানের ধরলাম, নাকের ধরলাম, সেটা সোনা দিয়ে ধরো তৈরি হলো। ওই সোনাটা ভেঙে যদি আমরা অন্য কোনো জিনিস তৈরি করি, দেখো কিন্তু সোনাটা আমার কিন্তু সোনায় থেকে যাবে। অর্থাৎ আমার জিনিসটা তৈরি কি দিয়ে, মূল উপাদানটা হচ্ছে সোনা, সেখান থেকে আমি যাই করি না কেন আমার মূল উপাদানটা কিন্তু সোনায় থাকবে। আর আমাদের কনসেপ্ট কি, যদি মূল উপাদানের পরিবর্তন না হয় তাহলে ওই উপাদানের আগে কি বসে অফ, তাহলে উপাদানটা কি আমার গোল্ড, তো এখানে ফ্রমটা হবে না, ফ্রমের জায়গায় কি হবে অফ। আবার ঠিক দেখো যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, এবার দেখো এই সেন্টেন্সটা দেখো, বলে যে কার্ড ইজ মেড অফ মিল্ক, মানে দই তৈরি হয় কি থেকে, দুধ থেকে। তো দইটা তৈরি হওয়ার পর পুনরায় কি আমরা দুধে ফিরে আসতে পারবো, মূল উপাদানটা তো চেঞ্জ হয়ে যাবে। তো সেখানে মূল উপাদানের পরিবর্তন হয়ে গেলে তার আগে কি বসাবো, তো মূল উপাদানটা এখানে ছিল মিল্ক, তাই এখানে অফটা ভুল, অফের জায়গায় কি বসবে ফ্রম। ঠিক আছে, তাহলে যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, দেখো আর একটা জিনিস মনে রাখবো, দেখো আমি সোনার আংটি থেকে ধরো একটা কানের তৈরি করলাম, তাহলে পুনরায় যদি আমার ওই আংটিটা ভেঙে আবার সোনায় আসতে চায়, তাহলে পুনরায় ফিরে আসা মানে কি রিভার্সিবল, তাই তো, রিভার্সিবল মানে পুনরায় ফিরে আসা। তাহলে প্রসেসটা আমার কি রিভার্সিবল প্রসেস, মানে সোনার একটা জিনিস থেকে অন্য জিনিস তৈরি করলাম, আবার সেই জিনিসটা থেকে অন্য জিনিস তৈরি করলাম, কিন্তু আমার দেখো সোনাটা সোনায় থেকে যাবে, তাহলে রিভার্সিবল প্রসেস, অর্থাৎ পুনরায় আমি ফিরে আসতে পারবো। তো রিভার্সিবল প্রসেস হলে সেক্ষেত্রে আমার কি বসে অফ, এটা মনে রাখবো শর্টকাটে। আর যদি রিভার্সিবল না হয়, তাহলে রিভার্সিবল না হলে তার অপোজিট কি ইররিভার্সিবল। তো ইররিভার্সিবল প্রসেস হলে আমাদের কি বসে ফ্রম বসে। ইররিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে আমাদের কি বসে না ফ্রম। তাহলে যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায় তাহলে তার আগে হচ্ছে অফ, আর যদি মূল উপাদানের পরিবর্তন যদি না হয় তাহলে সেই উপাদানের আগে অফ, পরিবর্তন হয়ে গেলে সেই উপাদানের আগে ফ্রম। আর শর্টকাটে মনে রাখার জন্য রিভার্সিবল প্রসেস হলে অফ, ইররিভার্সিবল প্রসেস হলে ফ্রম। ধরো এইখান থেকে আর কি কি কোশ্চেন আসতে পারে, ধরো এই কোশ্চেনটা দিল, ওই সেম কনসেপ্ট থেকে যদি এই কোশ্চেনটা দেয় যে আইস আইস ইজ মেড ice is made from water, পরীক্ষাতে ধরো ওই সেম কনসেপ্ট থেকে দিল ice is made of water, তো এখানে কোন পার্টে ভুল না, দেখো বরফ তৈরি হয় কি থেকে, জল থেকে। তো বরফটা তৈরি হওয়ার পর আমরা পুনরায় তো জলে ফিরে আসতে পারবো, আবার বরফটা গলে গেলেই তো আবার জল হয়ে যাবে, তাহলে পুনরায় ফিরে আসতে পারছি, তাহলে পুনরায় যদি ফিরে আসতে পারি সেই প্রসেসটাকে কি বলে ইররিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস। যদি পুনরায় ফিরে আসতে পারি তাহলে সেই প্রসেসটাকে বলে কি রিভার্সিবল প্রসেস, মানে পুনরায় রিভার্সে আসা যায়, রিভার্সিবল প্রসেস। আর রিভার্সিবল প্রসেস হলে আমাদের কি বসে অফ।
তাহলে এখানে মূল উপাদানটা কি আমার ওয়াটার, তাহলে ওয়াটার আগে কি বসবে ফ্রম বসবে না, তার জায়গায় কি বসবে অফ। ঠিক আছে, তাহলে যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমার কি বসবে, পরিবর্তন হয়ে গেলে বসবে ফ্রম। আর যদি মূল উপাদানের আমার পরিবর্তন কিছু না হয় তাহলে তার জায়গায় আমাদের কি বসবে অফ। আর শর্টকাটে মনে রাখবো কি রিভার্সেবল প্রসেস হলে অফ এবং ইররিভার্সেবল প্রসেস হলে আমাদের ফ্রম বসে। ক্লিয়ার? তো এবার আসি পরের কনসেপ্টে, পরের কোশ্চেন লিখবো। এটাও দেখো বহু পরীক্ষাতে আসা এবং এটা আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আগে সেন্টেন্সটা লিখবো, ইন্ডিয়াস প্রবলেমস, সেন্টেন্সটাকে নোট করব, ইন্ডিয়াস প্রবলেমস, আর নট as serious as ধরো পাকিস্তান দিল, বলেছে ইন্ডিয়াস প্রবলেমস আর নট অ্যাজ সিরিয়াস অ্যাজ পাকিস্তান, আর নো এরর। তাহলে এই পার্টে ভুল কোথায়, ইন্ডিয়াস প্রবলেমস আর নট অ্যাজ সিরিয়াস অ্যাজ পাকিস্তান। তো দেখো আমরা এক্ষেত্রেও আগে কনসেপ্টটা লিখবো, ঠিক আছে, পয়েন্টটা নোট করবো আগে, তারপরে নিজেরাই দেখো অ্যান্সার বের করতে পারবো। তাহলে পয়েন্টটা কি লিখবো, দেখো বেশ আগে একটা জিনিস বোঝো, আমরা এখানে কি বলেছি যে ভারতের সমস্যাগুলো পাকিস্তানের মতো নয়। ঠিক আছে, খুব ভালো করে বুঝবো। ধরো এ একজন ব্যক্তি আর বি হচ্ছে তার ছেলে, ঠিক আছে, তাহলে এ হচ্ছে ফাদার আর এ হচ্ছে সন, ঠিক আছে। এবার কেউ ধরো এই ছেলের নাকটা দেখে, আমরা দেখে অনেক সময় বলি কোনো একটা অঙ্গ দেখে যে মায়ের মতো হয়েছে বা বাবার মতো হয়েছে এরকম বলি। তো আমি এই বিয়ের ধরো এই নাকটা দেখে আমি বললাম যে এই বিয়ের নাকটা এর মানে ওর বাবার মতো নয়, বিয়ের নাকটা ওর বাবার মতো নয়। আচ্ছা এই তুলনাটা কি ঠিক? বিয়ের নাকটা ওর বাবার মতো নয়, না বিয়ের নাকটা ওর বাবার নাকের মতো নয়? তাই তো, তাহলে তুলনা কি আমার সমগোত্রীয় জিনিসের মধ্যে করব, ওর নাকের সঙ্গে ওর বাবার তুলনা করব, না নাকের সঙ্গে ওর বাবার নাকের তুলনা করব? অবশ্যই নাকের তুলনা করব। কিন্তু দেখো এখানে কি বলেছে যে ভারতের সমস্যাগুলো পাকিস্তানের মতো নয়, তাহলে পাকিস্তানের মতো নয় না পাকিস্তানের সমস্যার মতো নয়, ঠিক এর মতো। তাহলে তুলনা কি করব, ভারতের সমস্যার সঙ্গে পাকিস্তানের সমস্যা, ভারতের সমস্যার সঙ্গে পাকিস্তান দেশটার তো নয়। তো আমরা পয়েন্টটা কি নোট করব, পয়েন্টটা লিখবো তুলনা সমগোত্রীয় জিনিসের মধ্যে করা হয়, দিয়ে লিখবো এখানে ভারতের সমস্যার সাথে পাকিস্তানের সমস্যার তুলনা করা হয়েছে দেশটির নয়, মানে পাকিস্তানের নয়। তাহলে ভারতের সমস্যার সঙ্গে তুলনা করব কি পাকিস্তানের সমস্যা। তাই দেখো এবার পাকিস্তানের পর এইবার দেখো এইদিকে তাকাও, পাকিস্তান এখানে কি লেখা উচিত ছিল যে ইন্ডিয়াস প্রবলেমস আর নট অ্যাজ সিরিয়াস অ্যাজ পাকিস্তানস প্রবলেমস,
তাই তো? তবেই তো হলো যে ভারতের সমস্যাগুলো পাকিস্তানের সমস্যার মতো নয়। তো এখানে দেখো আমরা এখানে ভুলটা তো কোন পার্টে আমরা জানলাম যে নট অ্যাজ সিরিয়াস অ্যাজ পাকিস্তানস প্রবলেমস। তো এখানে দেখো পাকিস্তানস প্রবলেমস এবার ধরো কোনো কারণে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে দিল, ঠিক আছে? এই পার্টটা চেঞ্জ করে অন্য কি পার্ট বসাবো, সেক্ষেত্রে না এই পাকিস্তানের পর শুধুমাত্র অ্যাপোস্ট্রফিটা ইউজ করব। পাকিস্তানের পর শুধুমাত্র অ্যাপোস্ট্রফিটা ইউজ করব, এরপরে পাকিস্তানস প্রবলেমসটা করব না, ঠিক আছে? তাহলে কি প্রবলেমসটা কেন করব না, কারণ এখানে একবার প্রবলেম কথাটা বলেছি, এখানে আমার না বললেও হবে, বা কেউ যদি চাও মানে উল্লেখ করতে পারো। তো তুলনা সমগোত্রীয় জিনিসের মধ্যে করা হয়, এখানে ভারতের সমস্যার সাথে পাকিস্তানের সমস্যার তুলনা করা হয়েছে, দেশটির নয়। তাই পাকিস্তানের পর কি বসবে, অ্যাপোস্ট্রফি। পাকিস্তানের পর অ্যাপোস্ট্রফি, কারণ অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি অধিকার নির্দেশ করি, অ্যাপোস্ট্রফি বসাতে হবে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা নোট করব। কেন না ভারতের সমস্যার সঙ্গে তুলনা করব পাকিস্তানের সমস্যার, ঠিক আছে? আমরা ধরো বাজারে কোনো একটা দোকান থেকে চিনি কিনলাম, তাহলে আমরা কোনোদিন বলবো যে এই দোকানের চিনিটা ওই দোকানের লবণের মতো নয়, তা তো নয়। তাহলে দুটো দোকান থেকে যদি চিনি কিনি, তো এই দোকানের চিনিটা ওই দোকানের চিনির মতো নয়, সেক্ষেত্রে তো তুলনা সবসময় কি করব, সমগোত্রীয় জিনিসের মধ্যে। ক্লিয়ার? তো চলে যাওয়া যাক আজকের পরের পয়েন্টে। পরের পয়েন্টেও সেন্টেন্সটা নোট করব। আর একটা যারা দেখছো ভিডিওটা, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু একদিনের টপিক নয়, এখানে 100 ইম্পর্টেন্ট রুলস হয় গ্রামারের। তো আমরা পার্ট বাই পার্ট ক্লাস করতে করতে যাব আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লিয়ার করতে করতে যাব। ক্লিয়ার? বেশ। তো পরের সেন্টেন্সটা লিখবো। পরের সেন্টেন্স লেখো যে শুভমান গিল ইজ সচিন টেন্ডুলকার in Indian cricket team. in Indian cricket team কি বলেছে না, শুভমন গিল হচ্ছে ভারতীয় দলের সচিন তেন্ডুলকর, ঠিক আছে? তো দেখো এই পার্টটা কোন পার্টে এরর, কি বলেছে না শুভমন গিল হচ্ছে ভারতীয় দলের সচিন তেন্ডুলকর। আচ্ছা, সত্যি সত্যি কি শুভমন গিল সচিন তেন্ডুলকর? এটা তো হওয়া সম্ভব নয়, এক ব্যক্তির অন্য ব্যক্তি হওয়া। তো দেখো এখানে কি মানে শুভমন গিলের কিছু কিছু কোয়ালিটি দেখে আমরা কার সঙ্গে তুলনা করেছি, তাকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছি। শুভমন গিলের খেলার কিছু কোয়ালিটি দেখে আমরা তাকে সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করেছি, কিন্তু অ্যাকচুয়ালি তো শুভমন গিল সচিন তেন্ডুলকর নয়। তো যখন আমরা তুলনা করব এই ক্ষেত্রে দেখো, এবার দেখো শুভমন গিল কি প্রপার নাউন, আবার সচিন তেন্ডুলকর কি প্রপার নাউন। তো আমরা যখন, এবার পয়েন্টটা নোট করব, যখন আমরা যখন আমরা দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করি, দুটি প্রপার নাউনের মধ্যে তুলনা করি তখন প্রথমটি নয়, সরি, দ্বিতীয়টা লিখো। দ্বিতীয় প্রপার নাউনটি হয় প্রথম নাউনটির টাইটেল এবং ওই টাইটেলের আগে ডেফিনিট আর্টিকেল, মানে কোনটা, দা বসাতে হয়। টাইটেলের আগে দা বসাতে হয়, ওই টাইটেলের আগে দা বসাতে হয়। খুব ভালো করে নোট করবে এটা।
কি বলেছি দেখো, শুভমন গিল হচ্ছে ভারতীয় দলের সচিন তেন্ডুলকর, কিন্তু অ্যাকচুয়ালি তো শুভমন গিল সচিন তেন্ডুলকর নন। তাহলে শুভমন গিলের খেলার কিছু কোয়ালিটি দেখে আমরা সচিন তেন্ডুলকরের সাথে তুলনা করেছি। আর দেখো তুলনা, শুভমন গিল কি ক্রিকেটার, সচিন তেন্ডুলকরও কি ক্রিকেটার, তো সমগোত্রীয় জিনিসের মধ্যে তুলনা কি বললাম একটু আগে। তো যখন আর দেখো শুভমন গিলও প্রপার নাউন কাকে বলে, যে সমস্ত নাউন নির্দিষ্টভাবে কোনো নাম বোঝায়। তো দেখো দুটো প্রপার নাউনের মধ্যে তুলনা করছি। এবার দেখো তুলনা করার সময় দ্বিতীয় প্রপার নাউনটি কি হয়, দ্বিতীয় প্রপার নাউন কোনটা, সচিন তেন্ডুলকর। এটা কি প্রথম প্রপার নাউনটি, অর্থাৎ শুভমন গিলের টাইটেল, অ্যাকচুয়ালি উনি সচিন তেন্ডুলকর নন, ওখানে সচিন তেন্ডুলকর টাইটেলটা তাকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে ওই টাইটেলটার আগে আমাদেরকে দা বসাতে হবে। তাহলে আমাদের ভুলটা কোন পার্টে, দেখো শুভমান গিল হওয়া উচিত কি ছিল, ইজ দা সচিন তেন্ডুলকর ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। এটা খুব ভালো করে নোট করব, শুভমান গিল ইজ দা সচিন তেন্ডুলকর ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। কারণ এই প্রথমটা হচ্ছে টাইটেল, আর আমরা কি জানি টাইটেলের আগে আমাদেরকে দা যোগ করতে হবে যখন দুটো প্রপার নাউনের মধ্যে আমরা তুলনা করব, ঠিক আছে। এবার এই কনসেপ্ট থেকে আর কি কোশ্চেন আসতে পারে, তারপরে কোশ্চেনটা দেখবো। তারপরেরটা লেখো, যদি ধরো এইটা দেয় যে মুম্বাই ইজ নিউ ইয়র্ক, মুম্বাই ইজ নিউ ইয়র্ক অফ ইন্ডিয়া, মুম্বাই ইজ নিউ ইয়র্ক অফ ইন্ডিয়া। সেম কনসেপ্ট থেকে কত রকম কোশ্চেন আসতে পারে সেটা আমরা দেখবো, ঠিক আছে। এবার দেখো বলছে মুম্বাই হচ্ছে ভারতের নিউ ইয়র্ক। আচ্ছা সত্যি সত্যি কি মুম্বাইয়ের নিউ ইয়র্ক হওয়া পসিবল নয় তো? তো দেখো এখানেও আমরা কি মুম্বাইয়ের কিছু কিছু গুণ দেখে বা মুম্বাই শহরটির কিছু কিছু চরিত্র দেখে আমরা তাকে নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো মুম্বাই নিউ ইয়র্ক নয়। তো দেখো এখানেও দুটো প্রপার নাউন কি, মুম্বাই আর নিউ ইয়র্ক, আমরা এখানে তুলনা করছি দুটো প্রপার নাউনের ক্ষেত্রে। আর কি বললাম, যখন তুলনা করি দুটো প্রপার নাউনকে নিয়ে তখন দ্বিতীয়টা কি হয়, প্রথম নাউনটার টাইটেল হয়। তাহলে টাইটেল এখানে কোনটা, নিউ ইয়র্কটা। আর টাইটেলের আগে আমাদেরকে কি ব্যবহার করতে হবে বললাম, যখন দুটো প্রপার নাউনের তুলনা করবে এবং একটি টাইটেল হবে, সেই টাইটেলটার আগে আমাদেরকে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, অর্থাৎ দা ব্যবহার করতে হয়। তো আমাদের কারেক্ট সেন্টেন্সটা কি, মুম্বাই ইজ দা নিউ ইয়র্ক অফ ইন্ডিয়া, মুম্বাই ইজ দা নিউ ইয়র্ক অফ ইন্ডিয়া। ক্লিয়ার? তো চলো চলে যাওয়া যাক পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনেরও পয়েন্টটা নোট করব। আর একবার বলছি দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের আজকে দ্বিতীয় দিনের ক্লাস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর দ্বিতীয় ক্লাস। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এমন একটা চ্যাপ্টার, এখানে তোমার ইংলিশের মোরললেস সব চ্যাপ্টারই ইনক্লুড আছে। তো আমরা যদি ধরো ন্যারেশন চেঞ্জের কোনো একটা কনসেপ্ট দেওয়া থাকলো, তো আমরা যদি আগে ন্যারেশন চেঞ্জ না শিখি, তাহলে ওখানে তো আমাদেরকে আলাদা করে রুল মুখস্থ করতে হবে, আবার এখানেও আলাদা করে রুল মুখস্থ করতে হবে, যে কারণে দুটোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে, ঠিক আছে। তো আমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ কভার করতে করতে যাব, তার সাথে সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে ইনক্লুড করব, ঠিক আছে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো সিলেবাসটাই আমাদের কভার করা হবে। কি করব, এক একটা টপিক কনসেপ্ট ক্লিয়ার করব। ধরো নাউন থেকে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কোশ্চেন আসে, তো নাউনটাকে ক্লিয়ার করব, তারপরে সেই কনসেপ্ট থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি কি কোশ্চেন আসে সেইগুলো আমরা নোট করব, ঠিক আছে। তো তারপরে পয়েন্টটা নোট করব, আগে সেন্টেন্সটা লিখব, অল দা informations all the informations given by the all the informations given by the man were incorrect, were incorrect। কি না, all the informations given by the man were incorrect। তো এখানে কোন পার্টে ভুল, দেখো এটাও কিন্তু বহু চর্চিত একটা কোশ্চেন, ঠিক আছে। তো এখানেও আমরা আগে নোট করব তারপরে যাব। তো দেখো এখানে বলেছে ইনফরমেশনস, এই শব্দটা খেয়াল করব। দেখো ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যাদের প্লুরাল করতে গেলে আমাদেরকে এস বা ইএস যোগ করতে হয় না, সেটা বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মে ব্যবহার হয়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে কোন কোন সেই শব্দগুলো, তো সেই শব্দগুলো নোট করব। তো কি লিখবো, যে ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে, ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো
যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মেই ব্যবহৃত হয়, উভয় ফর্মেই ব্যবহৃত হয়, উভয় ফর্মেই ব্যবহৃত হয়। এদেরকে প্লুরাল করতে গেলে, এদের প্লুরাল করতে গেলে তাদের সাথে এস বা ইএস যোগ করতে হয় না। প্লুরাল করতে গেলে তাদের সাথে এস বা ইএস যোগ করতে হয় না, তাদের সাথে এস ইএস যোগ করতে হয় না, বা আইএস। এবার সে শব্দগুলো কি কি শব্দগুলো লিখবো। প্রথম লিখবো ইনফরমেশন, কোনোদিন ইনফরমেশনস হয় না। তারপরে কি আছে, সিনারি, সিনারি আছে। তারপরে কি, জেন্ট্রি, জেন্ট্রি, পিজেন্ট্রি, পিজেন্ট্রি, ক্লার্জি, আর কি আছে বলতো, ফার্নিচার, ফার্নিচার। এই শব্দগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবো, কারণ পরীক্ষাতে এখানে ইনফরমেশন দিয়েছে বলে ইনফরমেশন নয়, যে কোনো একটা শব্দ থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে কি, ইংরাজিতে কিছু কিছু শব্দ আছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ফর্মে ব্যবহৃত হয়। এদের প্লুরাল করার জন্য এস, আইইএস বা ইএস এসব কিছু যোগ করতে হয় না। শব্দগুলো কি কি, ইনফরমেশন, সিনারি, জেন্ট্রি, পিজেন্ট্রি, ক্লার্জি, ফার্নিচার, এগুলো। ক্লিয়ার? তো এই পয়েন্টটা ভালোভাবে নোট করব, দিয়ে তারপর চলে যাব পরের কনসেপ্টে। এই পয়েন্টটা নোট করবে ভালো করে, তারপরের পয়েন্টে যাব। লিখবো, আগে সেন্টেন্সটা লিখবো। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, the president or secretary were present, were present in the meeting. The president and the secretary were present in the meeting. দুটো সেন্টেন্স আমরা লিখবো, ঠিক আছে? যত রকম সম্ভাবনা হয় বা একই কনসেপ্ট থেকে যত রকম কোশ্চেন আসে আমরা সব ধরনেরই প্র্যাকটিস করব। তারপরে কোশ্চেনটা এই সেম সেন্টেন্স লিখবো, শুধু অন্যভাবে। দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট and the secretary and the secretary was present in the meeting, was present in the meeting. ভালো করে খেয়াল করব, পার্থক্যটা কোন জায়গায় বলো তো, দুটো সেন্সে, দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। প্রথম সেন্টেন্সটা দেখো, আমার আর্টিকেল কটার আগে ব্যবহার হয়েছে বলতো, এখানে শুধুমাত্র প্রেসিডেন্টের আগে আমরা আর্টিকেল ব্যবহার করেছি, দা ডেফিনিট আর্টিকেল। আর এখানে কিন্তু সেক্রেটারির আগে কোনো আর্টিকেল ছিল না। আর দ্বিতীয় সেন্টেন্সটাই দেখো, এখানে প্রেসিডেন্টের আগেও আর্টিকেল আছে এবং সেক্রেটারির আগেও আর্টিকেল আছে। আর একটা পার্থক্য কোন জায়গায় দেখো, এখানে ভার্বটা কি ছিল, প্লুরাল, আর এখানে ভার্বটা কি, সিঙ্গুলার। তো কোন সেন্টেন্সটা ঠিক কোন সেন্টেন্সটা ভুল সেটা জানার আগে আমরা কি একটা পয়েন্ট নোট করবো আবার। দেখো এই পয়েন্টগুলো, ছোট ছোট পয়েন্টগুলো কিন্তু নোট করে রাখবো, কারণ আমি প্রথম দিন ক্লাসের সময় কি বলেছিলাম, যে আমরা রুল হয়তো বুঝিয়ে দিই তারপর আর মুখস্থ করি না, অথবা পুরোপুরি মুখস্থ করি বুঝি না, যে কারণে আমাদের এরর কারেকশন সলভ করতে কিন্তু সমস্যা হয়। তো আগে বুঝবো তারপরে মুখস্থ করব। আর আমাদের প্রত্যেকটা পয়েন্ট যদি মাথায় থাকে তাহলে পরীক্ষার হলে কোশ্চেন দেখা মাত্র আমাদের ব্রেন কিন্তু রেসপন্স করবে, যে কারণে আমাদের এরর পার্সেন্টেজটা কমে যাবে। ঠিক আছে? তো কি লিখবো, লেখো, যখন বাক্যে
দুটি সাবজেক্ট থাকে বা দুটি নাউন থাকে, দুটি সাবজেক্ট থাকে বা নাউন থাকে তাহলে এবং যদি কোনো বাক্যে দুটি সাবজেক্ট থাকে বা দুটি নাউন থাকে এবং তারা নিজেদের সাথে আলাদা আলাদা আর্টিকেল নিয়ে বসে, আলাদা আলাদা আর্টিকেল নিয়ে বসে তাহলে দুজন আলাদা ব্যক্তি বা দুটি আলাদা নাউনকে বোঝায়, দুটি আলাদা বা নাউন মানে বস্তু হতে পারে, ওখানে দুটি আলাদা নাউনকে বোঝায় এবং সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়, কিন্তু যদি আলাদা আলাদা আর্টিকেল না থাকে, আলাদা আলাদা আর্টিকেল না থাকে তাহলে একটি নাউনকেই বোঝায় এবং ভার্বটি সিঙ্গুলার হয়, একটি নাউনকে বোঝায় এবং ভার্বটি সিঙ্গুলার হয়, এবার দেখো আমরা সেন্টেন্স দুটো খেয়াল করব। প্রথমটা দেখো বলেছে দা প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, দেখো এখানে প্রেসিডেন্টের আগে আর্টিকেল আছে কিন্তু সেক্রেটারি আগে কোনো আর্টিকেল নেই। যদি এরকম থাকে যে একটার পাশে থাকলো আর একটার পাশে থাকলো না, সেক্ষেত্রে কি আমার একটি নাউনকেই বোঝাবে, তার মানে এখানে কি যে ব্যক্তি প্রেসিডেন্ট তিনিই সেক্রেটারি, দুজন আলাদা ব্যক্তি নন, মানে যিনি প্রেসিডেন্ট তিনিই সেক্রেটারি। তো ব্যক্তিরা কি একজন মানে কি সিঙ্গুলার, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিক রুল কি, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। তো দা প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি মানে বুঝিয়েছে একজনকে, আর ভার্ব আমার সেক্ষেত্রে কি হবে, সিঙ্গুলার হবে। তো এখানে ওয়ারটা হবে না, ওয়ারের জায়গায় কি হবে, ওয়াজ। আবার দেখো পরেরটা, এখানেও প্রেসিডেন্ট নাউন সেক্রেটারি নাউন, কিন্তু দেখো প্রেসিডেন্টের আগে কি আছে, দা আছে আর্টিকেল, আবার সেক্রেটারির আগেও দা আছে আর্টিকেল। তো এক্ষেত্রে কি দুটো আলাদা আলাদা নাউনকে বোঝায়, মানে যে ব্যক্তি প্রেসিডেন্ট তিনি সেক্রেটারি নন, প্রেসিডেন্ট আলাদা একজন ব্যক্তি আর সেক্রেটারি অন্য একজন ব্যক্তি। তো দুজন ব্যক্তি হলে কি সেটা প্লুরাল। আবার সেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল কি আমাদের, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল। তো এখানে কি সাবজেক্ট যেহেতু আমার প্লুরাল, তাই এখানে ওয়াজটা হবে না, ওয়াজের জায়গায় কি হবে, ওয়ার। তো যদি আলাদা আলাদা আর্টিকেল থাকে তাহলে দুটি আলাদা নাউনকে বোঝাবে, আলাদা নাউন বোঝালে সেটা প্লুরাল, আর সেক্ষেত্রে ভার্বও প্লুরাল হবে। আর যদি একটা নাউনকেই বোঝায় বা একটা সাবজেক্টকেই বোঝায় তাহলে আমার ভার্বও সিঙ্গুলার হবে। ক্লিয়ার? তো চলে যাব পরের কোশ্চেনে। যাওয়ার আগে আবার আমরা পয়েন্টটা নোট করব। নেক্সট কোশ্চেন লিখবে পুট ইওর সাইন অন দা, ধরো সামনে অনেক ডাব্লিউবি পরীক্ষা আছে, পুট ইওর সাইন অন দা, ধরো ডকুমেন্টস ভেরিফিকেশন করতে গিয়েছো দিয়ে এটা কেউ ভুলেছেন, পুট ইওর সাইন অন দা ডকুমেন্টস অফ পিআরবি, পুট ইওর সাইন অন দা ডকুমেন্টস অফ পিআরবি। দেখো এই পার্টটা কোন জায়গায় ভুল আছে, দেখো বলেছে যে ওই পিআরবি ডকুমেন্টস এর উপর তোমার সই করো,
পিআরবি ডকুমেন্টস এর উপর তোমার সই করো। তো ওখানে দেখো সই করো মানে কি, সইটা কি সেখানে নাউন, তো ওখানে কি সইটা নাউন, তো আর করাটা কি ভার্ব, তাহলে সাইন করতে বলছি, তার মানে ওখানে সাইনটা হচ্ছে নাউন। ঠিক আছে, মানে সইটা নাউন, সাইনটা নাউন নয়, সইটা নাউন। তো দেখো এই সাইন মানে হচ্ছে সই করা, সাইন মানে কি সই করা বা স্বাক্ষর করা, সই করা। কিন্তু আমাদের এখানে দরকার কি নাউন, তাই এখানে সাইনের জায়গায় কি বসবে আমাদের, সিগনেচার। তো সাইন হচ্ছে ভার্ব আর সিগনেচার কি, স্বাক্ষর বা সই। কারণ আমাদের এখানে সই করতে বলছি মানে কি সইটা হচ্ছে নাউন। ঠিক আছে, তো আমাদেরকে নাউন বসাতে হবে এখানে। কিন্তু আমরা কি জানি যে সাইন হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব আর আমাদের বসাতে হবে এখানে নাউন। তাই এটা কি হবে, সাইন না হয়ে যে এটা আমাদের হবে সিগনেচার, এটা কি নাউন। তাহলে দেখো আমরা এটাও কিন্তু কমন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি যে এই ডকুমেন্টসের উপর সাইন করো, সাইন করো নয় সিগনেচার, কারণ সিগনেচার নাউন, সাইন হচ্ছে কি আমাদের ভার্ব। ক্লিয়ার, এটা ছোট্ট কনসেপ্ট কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে। চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা লিখবো। দেখো পরের কোশ্চেনটা লেখার আগে আমরা আর একটা জিনিস জানবো। ধরো এরকম একটা সেন্টেন্স দিয়েছে যে দ্য বয় went to school with his parents and father and mother। ধরো এরকম দিয়েছে ফাদার অ্যান্ড মাদার, ভালো করে বুঝবাগে। তারপরে অরিজিনাল সেন্টেন্সটা যাব। বলেছে দ্য বয় ওয়েন্ট টু মার্কেট উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ফাদার অ্যান্ড মাদার। ছেলেটি বাজারে গিয়েছিল তার পিতা মাতার সঙ্গে এবং বাবা মায়ের সঙ্গে। আচ্ছা, প্যারেন্টস কথাটার মানে কি ফাদার অ্যান্ড মাদার, তো মানে প্যারেন্টস শব্দটার মধ্যে এই ফাদার আর মাদার শব্দ তো ঢুকে আছে অলরেডি। তাহলে এটা আবার কি ব্যবহার করব, এটা ব্যবহার করা মানে কি বাড়ি বাড়ি বলা, এগুলোকে বলা হয় সুপারফ্লুয়াস এক্সপ্রেশন। ঠিক আছে, এইবার দেখো কনসেপ্টটা কি, কোশ্চেন কি এই কনসেপ্ট থেকে আসতে পারে। এবার সেই সেন্টেন্সটা লিখবো। ধরো এরকম দিল দ্য স্টুডেন্ট ইজ অ্যাওয়েটিং, বানানটা খেয়াল করবো, ঠিক আছে, AWAITING। দ্য স্টুডেন্ট ইজ অ্যাওয়েটিং ফর দ্য টিচার, দ্য স্টুডেন্ট ইজ অ্যাওয়েটিং ফর দ্য টিচার। ঠিক আছে, এইবার দেখো আমি কি বললাম যে কনসেপ্টটা বোঝানোর জন্য উপরের সেন্টেন্সটা, যে এই প্যারেন্টস শব্দটার মধ্যেই তো ফাদার অ্যান্ড মাদার এটা ঢুকে আছে, কারণ প্যারেন্টস মানেই তো বাবা মা। তো এখানে আবার ফাদার অ্যান্ড মাদার লেখাটা দরকার ছিল না। তো এখানে ভুলটা কোন জায়গায়, এই দেখো অনেকজন ভুল করবে, বলবে হয়তো যে বানানটা ভুল আছে, যে এখানে অ্যাওয়েটিং হতো না ওয়েটিং হতো, না অ্যাওয়েট কথাটাও ব্যবহার হয়। ঠিক আছে, এটা অ্যাওয়েট মানে কি AWAIT, অ্যাওয়েট মানে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা। অ্যাওয়েট মানে কারোর জন্য অপেক্ষা করা, ইংলিশ এটাকে কি বলে, ওয়েট ফর। ওয়েট ফর মানে হচ্ছে কারোর, অ্যাওয়েট কারোর জন্য অপেক্ষা করা। তো দেখো দ্য স্টুডেন্ট ইজ অ্যাওয়েটিং ফর দ্য টিচার বলেছে। তো এই অ্যাওয়েটিং কথার মানে কি, অ্যাওয়েট মানে যদি ওয়েট ফর হয় তাহলে অ্যাওয়েটিং মানে কি ওয়েটিং ফর। তো আমরা যদি এই অ্যাওয়েটিংটা চেঞ্জ করে যদি লিখি ওয়েটিং ফর, তাহলে দেখো আবার দুবার ফর চলে আসছে। তাহলে কি হবে তখন সেন্টেন্সটা কি হবে, দ্য স্টুডেন্ট ইজ ওয়েটিং ফর দ্য টিচার। তাই হয় না। তার এখানে যেমন প্যারেন্টস শব্দটার মধ্যে আমার ফাদার অ্যান্ড মাদার শব্দটা ঢুকেছিল অলরেডি, তো এখানে অ্যাওয়েটিং শব্দটার মধ্যে এই ফর কথাটা ইনক্লুড আছে। ঠিক আছে, অ্যাওয়েটিং বসালে আমাকে নতুন করে আর ফর ব্যবহার করতে হয় না। কেন না, অ্যাওয়েট কথার অর্থই হলো ওয়েট ফর। তো প্রথমত ভুলটা কোন পার্ট হচ্ছে এই পার্টটাই ভুল। ঠিক আছে, তাহলে আমরা ডেফিনিশনটা কি লিখবো, চলো লেখা যাক। তো লিখবো অ্যাওয়েটিং শব্দের অর্থই হলো, অ্যাওয়েটিং শব্দের অর্থই হলো ওয়েটিং ফর। অ্যাওয়েটিং শব্দের অর্থই হলো ওয়েটিং ফর। তাই নতুন করে তাই নতুন করে লেখার দরকার নেই, তাই তার পর
ফর ব্যবহার করা যায় না, তাই তারপর ফর ব্যবহার করা যায় না, ব্যবহার করা যায় না। তাহলে মনে রাখবো যে অ্যাওয়েটিং শব্দের অর্থ হলো ওয়েটিং ফর, বা অ্যাওয়েট শব্দের অর্থ হলো ওয়েট ফর। এখানে অ্যাওয়েট দিয়েছে, কন্টিনিউয়াসের মধ্যে দিয়েছে, সেটা তোমার সিম্পল প্রেজেন্টেও দিতে পারে, অ্যাওয়েটস ফর দিয়ে দিতে পারে। তো অ্যাওয়েট মানে হচ্ছে ওয়েট ফর, তাই অ্যাওয়েটিং শব্দের পর আমি ফর বসাবো না, ঠিক যেমন প্যারেন্টসে পড়ার ফাদার অ্যান্ড মাদার শব্দটা বসাবো না। ঠিক আছে, তো দেখো এই ছিল আমাদের কনসেপ্ট, ঠিক আছে, আজকের ক্লাসের। তো তাই মানে এটা নয় যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে শেষ। কি বললাম, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে অনেকগুলো, মোটামুটি মোরঅললেস সব চ্যাপ্টারেরই একটা মিশ্রণ। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টার টপিক ওয়াইজ করতে করতে যাব, আর তার উপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর কারেকশনের কি কোশ্চেন হয় সেগুলো আমরা সলভ করতে করতে যাব। আর যারা আপকামিং ডাব্লিউপির জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমাদের দেখো 1 জুলাই থেকে আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে কনস্টেবল এবং এসআই দুটোর জন্যই। আর এসআই যেন লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে এবার, সেই লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী আমাদের প্রত্যেকটা ক্লাস করানো হবে। আর আমাদের ক্লাসের এই দেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিজেদের নাম নথিভুক্ত করবে, ঠিক আছে। আর ডাব্লিউপি কনস্টেবলের জন্য আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 799 এবং মান্থলি ফি 130। আর আমাদের এসআই এর জন্য অ্যাডমিশন ফি 1199 আর মান্থলি ফিজ হচ্ছে 150 টাকা। তো তোমরা চাইলে এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম লিস্টেড করতে পারো, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। আর আমাদেরকে এভাবে সাপোর্ট করবে, তোমাদের জন্য প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস, সেটা ডাব্লিউপি কনস্টেবল হোক, ডাব্লিউপি এসআই হোক, বা আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি, প্রত্যেকের প্রিপারেশন কিন্তু আমাদের একদম বেস্ট ওয়েতে দেওয়া হবে। থ্যাংক ইউ।